হ্যাঁ, আমি এতকাল রাজনীতি করে আমি যেটা বুঝেছি, ওরা শুভেন্দুর উপরে অনেক ভরসা করেছিল। হ্যাঁ, এবং ওরা কিন্তু শুভেন্দুর সেই ভরসাটা, তারা মর্যাদাটা রাখতে পারেনি। শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করছে এবং শুভেন্দু অধিকারীর মুখের ভাষা খুব খারাপ। ধর্মান্ধতার কার্ড খেলছে, সে একটা বিভাজনের কার্ড খেলছে। এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। এটাকে একটা বিজনেস হিসেবে দেখে, তুমি আমায় কি রিটার্ন দিচ্ছ? আমি এত কোটি লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছি, তুমি আমাকে পশ্চিমবাংলায় बंगाल मुल्क में रिटर्न क्या दिया हमको? हाँ, रिटर्न कुछ भी नहीं दिया। हटो, घर जाओ, वापस जाओ। দেখা গেল যে বিধানসভা ভোটের সময় 2021-এ বিজেপি একেবারে লাফিয়ে প্রায় 70 থেকে 77টা সিট পেল। এখন দেখা যাচ্ছে যে একে একে দল ছাড়ছে। শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ বা অন্যান্য নেতাদের প্রতি, নরেন্দ্র মোদীর প্রতি বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করে একে একে অনেকেই দল ছেড়ে এখন বিজেপি 65তে এসে ঠেকেছে। কি বলবেন? ভালো তো, খুব ভালো, আরও কমে যাক। কারণ বিজেপির যে এই সংখ্যাটা তো আমরা পশ্চিমবঙ্গে চাই না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। মানুষ যদি ভোট দিয়ে তাদেরকে জেতায়, তারা জিতবে, আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা মানুষকে সাবধান করে দেবো, কারণ বিজেপি যে আসলে কি, এবং তারা যে আরএসএস নামক একটা উগ্রপন্থী ফ্যাসিস্ট সংগঠন দ্বারা পরিচালিত, সরাসরি পরিচালিত, সেই জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে হবে। আজকে আপনি আরএসএসে কতদিন ছিলেন? আমি আরএসএসে ছিলাম, ধরো মোটামুটি 18-19 বছর আমি আরএসএসে। আমি ওদের ভিতরেই সব আলোচনা, সমস্ত ভেতরকার খবর আমি জানি। আমার তো বই আছে, দানবের পেটে 2 দশক, তোমরা সবাই পড়ো, দেখবে যে আমি বাংলা ভাষায় ওদের ভেতরকার কথা আমি সমস্ত লিখে রেখেছি। ছেড়ে বেরিয়ে এলেন? ছেড়ে বেরিয়ে এলাম কারণ আমি যখন বড় হলাম, আমি তো যখন 6 বছর বয়স ছিল, আমার বাবা অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে একসঙ্গে কাজ করতেন, আরএসএসের সর্বসময়ের প্রচারক ছিলেন। তিনি আমাকে কলকাতায় হাত ধরে একটা ওদের শাখাতে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিলেন। তখন আমি রাজনীতির কী জানি। আস্তে আস্তে যত বড় হতে থাকলাম, বাংলার আসল যে ধর্মনিরপেক্ষ ছবিটা আমার চোখের সামনে ফুটে উঠতে লাগলো, আমার চোখ খুলতে লাগলো। আমি রবীন্দ্রনাথ পড়তে লাগলাম, আমি নজরুল ইসলাম পড়তে লাগলাম, আমি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ দেখতে আরম্ভ করলাম, সলিল চৌধুরী গান শুনতে আরম্ভ করলাম। বাংলার মাটির যে একটা উদারনৈতিকতার পরিবেশ আছে, বাংলার মাটির যে একটা ধর্মনিরপেক্ষ পরিবেশ আছে, যেখানে লালন ফকির থেকে শুরু করে, সিরাজ সাঁই থেকে শুরু করে, আর আমাদের এদিকে ভগবান শ্রীচৈতন্য থেকে শুরু করে, রাজা রামমোহন থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে আমাদের মাটিকে পুষ্ট করেছেন। এইরকম একটা জায়গাতে বড় হওয়ার পরে একটা সময় আমার আস্তই, যখন আমার এই ধর্মান্ধ উগ্রপন্থী শক্তি থেকে আমি বেরিয়ে চলে আসতাম। কিন্তু সেই জায়গাটাতে মানসিকভাবে পৌঁছতে আমার অনেকগুলো বছর সময় লেগেছে। তার উপরে দেখো, এটা অনেকে আমায় জিজ্ঞেস করে, আমার বাবা একটা সাধারণ মধ্যবিত্ত হিন্দু পরিবারে বা মুসলমান পরিবারে, বাবার ভূমিকাটা একটা বিরাট। সেখানে বাবা একটা আরএসএসের বিশাল একটা নেতা, তিনি আমাকে হাত ধরে জনসংঘের মিটিংয়ে নিয়ে যেতেন, তিনি আমাকে হাত ধরে আরএসএসের মিটিংয়ে নিয়ে যাচ্ছেন, তিনি আমার কি আরএসএসের লোকেরা তুলছে আরও। হ্যাঁ, আমিও আস্তে আস্তে উঠে যাচ্ছি, মনে করছি যে আমি একটা বিরাট একটা নেতা। কিন্তু আসল ছবিটা, এবং আমাকে ভুল ইতিহাস শেখানো হচ্ছে। হ্যাঁ, এই নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি বর্ধমানে 1 মাসের সংঘ শিক্ষাবর্গ বা অফিসার্স ট্রেনিং ক্যাম্পে আমাকে পাঠানো হয়েছিল। ওখানে একদম সিলেক্ট লোকজনকে পাঠানো হয়, যাদেরকে ওরা বড় নেতা তৈরি করতে চায়। সেখানে আমি গিয়ে 1 মাস থাকলাম। সেখানে সব রকম আলোচনা হচ্ছে, কিন্তু সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। সেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে, সীমানার ওপারে কোনো আলোচনাই হচ্ছে না। অর্থাৎ ওই আলোচনাগুলো করতে চায় না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো আলোচনাই হতে চায় না, হচ্ছে না। সেখানে শিবাজিকে নিয়ে আলোচনা হচ্ছে, রানা প্রতাপকে নিয়ে আলোচনা হচ্ছে, তুকারামকে নিয়ে আলোচনা হচ্ছে, রামদাসকে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বাঘা যতীন, কানাই সত্যেন, সূর্য সেন, প্রীতিলতা, হ্যাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাদেরকে নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। বাঙালি বিদ্বেষ মানে কি? ওরা বাঙালির যে অবদান, ভারতের ইতিহাসে বাঙালির যে অবদান, বা বাঙালির যে ত্যাগ, বাঙালির যে স্বাধীনতা সংগ্রামে বাঙালির শত শত বাঙালির শহীদ হওয়া, হাজার হাজার বাঙালির শহীদ হওয়া, এই জিনিসগুলোকে ওরা বলতে চায় না।
তার কারণ স্বাধীনতা সংগ্রাম থেকে আরএসএস হাজার মাইল দূরে ছিল। তাদের একজনও জেলে যায়নি, একজনও ফাঁসি কাটে চড়েনি, একজনও পুলিশি অত্যাচারের শিকার হয়নি, বরঞ্চ তারা ব্রিটিশ প্রশাসনকে তলায় তলায় লুকিয়ে গুপ্তচরের কাজ করতে সাহায্য করত। সুতরাং এই জিনিসগুলোকে ওরা আমাদের চোখ থেকে দূরে সরিয়ে রাখার জন্য এইভাবে তাদের ন্যারেটিভগুলোকে তৈরি করেছিল, যাতে এই আলোচনাগুলো এমনকি যাদের নেতা তৈরি করছে তারাও যেন জানতে না পারে। আমার বাবাই জানতেন না। আমার বাবা তো একজন সর্বত্যাগী একজন মানুষ ছিলেন। তখনকার দিনে আরএসএস এর লোকেরা আর যাই হোক সৎ ছিল, হ্যাঁ, তো অন্যরকম, এখনকার দিনের মতন চোর জোচ্চোর বদমাস না। তখন যারা ছিল তারা অন্তত ব্যক্তিগত চরিত্র খুব ভালো ছিল এবং খুব সৎ ছিল। সেরকম একজন মানুষও বাংলার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে তিনি কোনো ধারণাই তার ছিল না। তিনি রবীন্দ্রনাথ পর্যন্ত ভালো করে পড়েননি। এমনকি আমি সব কথা লিখেছি। তিনি বলেছেন যে বেনারসে তিনি বড় হয়েছিলেন, বেনারসে একবার রবীন্দ্রনাথ গিয়েছিলেন, তখন আরএসএস এর লোকেরা বলেছিল যে তারা যেন কেউ রবীন্দ্রনাথকে দেখতে না যায়। এই হচ্ছে ওদের আসল ব্যাপার। তো চরম বাঙালি বিদ্বেষ, বাংলা ভাষাকে ধ্বংস করে দিতে চায়, বাংলা সাহিত্য, বাংলার কালচার, বাংলার ঐতিহ্যকে, বাংলার ইতিহাসকে ওরা একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চায়। মাছ খাওয়া তো প্রথম দিন বন্ধ করে দেবে বলছি আর কি। সুতরাং এই জিনিসগুলো সাধারণ বাঙালিদের কাছে সহজ ভাষায় তুলে ধরার আজকের দিনে খুব দরকার আছে। বিজেপি ত্যাগ করছে একের পর এক বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ প্রকাশ করার কথা বলা হচ্ছে, কিভাবে দেখছেন? আপনি একজন আমেরিকাতে থাকেন, ভারতের রাজনীতির যথেষ্ট খবর রাখেন, বিশ্ব রাজনীতির খবর রাখেন। শুভেন্দু অধিকারীর যে ভূমিকা, এবং শুভেন্দু অধিকারী নাকি বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক তাস খেলছে, দাঙ্গা বাঁধানো চক্রান্ত করছে, এমন অভিযোগ তুলে নেতারা বিজেপি ছাড়ছে। দেখো, আমি তো শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগতভাবে চিনি না, হ্যাঁ, এবং আমি কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে ব্যক্তিগত অনেক কুৎসিত আক্রমণ আসে, ফেসবুকে আসে, ইউটিউবে আসে, মানে কত নোংরা কথা আমায় শুনতে হয়। আমি কিন্তু কখনো কোনো মানুষ সম্পর্কে আমি ব্যক্তিগত বিদ্বেষের কথা আমি বলি না। তার বিরুদ্ধে যে অভিযোগ বিজেপি করছে, বিভাজন, সাম্প্রদায়িক, শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করছে, শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করছে, এবং শুভেন্দু অধিকারীর মুখের ভাষা খুব খারাপ। কিন্তু তার যেসব কথাবার্তা, বক্তৃতা আমি যেগুলো শুনি, সেইগুলো শুনে আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী খুব একটা মানে পরিশীলিত চরিত্রের, মানে রাজনীতিবিদ। সে ব্যক্তিগত মানুষ হিসেবে সে আমি কি তার আমার কোনো ধারণা নেই, কিন্তু রাজনীতিবিদ হিসেবে শুভেন্দু অধিকারী খুব একটা পরিশীলিত রাজনীতিক নয়। তার মুখের ভাষা, সে একটা ধর্মান্ধতার কার্ড খেলছে, সে একটা বিভাজনের কার্ড খেলছে। এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। যার জন্য তার মেদিনীপুরের, তার ওই এলাকারই একজন বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করেছে, এবং আমার ধারণা সামনের দিনে আরও আসবে। পূর্ব মেদিনীপুরে কি আরও ভাঙন হবে? আমার ধারণা আরও ভাঙন হবে, কারণ শুভেন্দু অধিকারী সম্পর্কে সাধারণ মানুষেরই একটা ভীষণ একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে। আবার বলছি, মানুষ হিসেবে নয়, রাজনৈতিক হিসেবে। এবং সেই রাজনীতি যত মানুষ একটু একটু করে আরএসএস বিজেপির আসল খেলাটা বুঝতে পারছে, নোংরা ধর্মান্ধতার খেলাটা, হিংসা দাঙ্গার খেলাটা বুঝতে পারছে, তত মানুষ আস্তে আস্তে ওদের থেকে মুখ ঘুরিয়ে নেবে। এবং যেসব টেমএলএরা যারা বিভিন্ন কারণে ওদের সঙ্গে যুক্ত হয়েছিল, তাদের মধ্যে অনেকেই আস্তে আস্তে একটু একটু করে ভুল ভাঙবে এবং বেরিয়ে তারা চলে যাবে। শেষ একটি গুরুত্বপূর্ণ বিষয়, লাস্ট প্রশ্ন, সেটি হলো যে শুভেন্দু অধিকারীর প্রতি কি, যে সে যেহেতু একটা সময় কংগ্রেস, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস, একটা সময় বলতেন বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি টোদি সব চোর দুর্নীতিগ্রস্ত, আবার সে এখন বিজেপিতে এসছে, জয় শ্রীরাম, তৃণমূলের নাকি সব চোর। অ্যাকচুয়ালি বিজেপিটা তো চালায় আরএসএস, আপনিও দীর্ঘদিন আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন, যে কথাগুলো হচ্ছিল, আরএসএস বা আপনার অমিত শাহ, এরা কি শুভেন্দুর প্রতি সেই ভরসাটা রাখতে পারছে না, যে কোনো সময় সরিয়ে দিতে পারে? আমার মনে হয় না ওরা শুভেন্দু অধিকারীর প্রতি ওদের খুব বেশি ভরসা আছে। আমার ব্যক্তিগত আমার যে রিডিং, হ্যাঁ, আমি এতকাল রাজনীতি করে আমি যেটা বুঝেছি, ওরা শুভেন্দুর উপরে অনেক ভরসা করেছিল, হ্যাঁ, এবং ওরা কিন্তু শুভেন্দু সেই ভরসাটা, তারা মর্যাদাটা রাখতে পারেনি। ওরা দেখবে, আমার তো দেখো, দিলীপ ঘোষ অনেক আলতু ফালতু কথা বলে, গরুর কুঁচ থেকে সোনা বেরোয়, মানে এদের তো বিজ্ঞান বিশ্বাস করে না, এরা বিজ্ঞানের বিরোধী। হ্যাঁ, ওরা অনেক আলতু ফালতু কথা বলে, প্রাগৈতিহাসিক যুগের সমস্ত কথাবার্তা ওরা বলে। কিন্তু মানুষ হিসেবে, ব্যক্তিগত চরিত্রের মানুষ হিসেবে আমায় যদি বলে যে তোমায় খালি দুটো চয়েস দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ, আমি বলবো দিলীপ ঘোষ। হ্যাঁ, এবং আরএসএস এখনো পর্যন্ত এই ধরনের লোক কিন্তু আছে, তারা ভুলভাল কথা বলে, বিজ্ঞান জানে না,
ভারতে ত্যাগও করেছে। ত্যাগও করেছে, ব্যক্তিগত চরিত্র অনেক বেটার। আর ওরকম নোংরা কথাবার্তা, কুৎসিত কথাবার্তা বলে রাজনীতিটা করে না। আমার মনে হয় যে দেখো, আমি তোমাকে দুটো কথা বলছি। আমার ধারণা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব কালের দিনও হয়তো শেষ হয়ে আসছে, এটা আমার রিডিং। হ্যাঁ, কারণ তার এমনিতেই বয়স হয়ে গেছে এবং আরএসএস একটা নতুন নেতৃত্ব খুঁজে বার করার চেষ্টা করবে। হ্যাঁ, এবং বিশেষ করে মোদি এই ট্রাম্পের সঙ্গে এমন একটা ফল আউট হয়েছে যে মোদির এখন আর ছবিটা কিন্তু লোকের কাছে একটুখানি বিবর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং ওরা নতুন নেতা আনার চেষ্টা করবে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দু অধিকারীর মতন যে সমস্ত লোকেরা ওদের কাছে একটা ট্রাবল মেকার, যারা কোনো সমস্যার সমাধান করতেই পারছে না এবং বিজেপির কোনো লাভই হচ্ছে না পশ্চিমবঙ্গে, ওরা তো একটা বিজনেস ক্লাস। ওরা এইটাকে একটা রাজনীতিটাকে একটা বিজনেস হিসেবে দেখে। তুমি আমায় কি রিটার্ন দিচ্ছ? আমি এত লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছি, তুমি আমাকে পশ্চিমবাংলায় বাঙ্গাল মুলুক মে রিটার্ন क्या दिया हमको? হ্যাঁ, রিটার্ন कुछ भी नहीं दिया, हटो, घर जाओ, वापस जाओ। এই জিনিসটা হবে। যে কোনো সময় ঘাড় ধাক্কা দেবে তাদের যে কোনো সাথে। সময় ঘাট ধাক্কা দেবে, যে কোনো সময়।